আজকে এই আদিবাসী লোকশিল্পী সংঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং ভারতীয় গণনাট্য সংঘ তাকে গভীর শ্রদ্ধা নিবেদন করছে, স্মরণ করছে। এবং আজকের যে বিষয় এখানে তুলে ধরা হয়েছে সেটি হলো যে সাংস্কৃতিক সংকট এবং আমাদের ভূমিকা। অ্যাকচুয়ালি শেখরদাকে স্মরণ করে যদি এই বিষয়টার ওপর আমি গুরুত্ব আরোপ করি, তাহলে একটা কথা আমাকে প্রথমেই বলতে হয়, সেটা হচ্ছে যে তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করার যে অবিরাম লড়াই, সেই লড়াইয়ে সংস্কৃতি এবং তার উপাদানগুলি যে হাতিয়ার হতে পারে সেটা আমি বারে বারেই শেখরদার মুখ থেকে শুনেছি। আজকে বোধহয় এই কথাটা দিয়ে আমি আজকের এই আলোচনা শুরু করতে পারি। তবে প্রধানত স্মারক বক্তৃতা একমুখী হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যেটুকুনি সময় আমরা এখানে আলোচনা করব এটা যেন একটু আলোচনা স্তরে পৌঁছায়। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে আমার স্বল্প পরিসরের বক্তব্য রাখার পরে আমরা যদি অল্প সময় নিজেদের মধ্যে কোনো একটা ডিসকাশনে যেতে পারি, আপনারাও প্রশ্ন উত্তর পর্বের মধ্যে যদি সেটাকে নিয়ে যেতে পারেন, তাহলে বিষয়টা হয়তো একটা পরিসমাপ্তি লাভ করবে বলে আমার ধারণা। আপনারা সেটা বিবেচনা করবেন। তো শেখরদা শিখিয়েছিলেন যে কিভাবে আমরা এই সংস্কৃতির উপাদানগুলিকে সামাজিক পরিসরে ব্যবহার করতে পারি এবং যে তত্ত্বে আমরা বিশ্বাস করি সেই তত্ত্বের যে প্রয়োগ বা তাকে প্রয়োগমুখী করে তোলা, সেই জায়গাটাকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে, গোষ্ঠী জীবনে, সাংগঠনিক জীবনে সব জায়গাতে আমরা সেটাকে ব্যবহার করব। এই জায়গাটা ভাবার ক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা বিষয়টাকে যদি এইভাবে ভাবেন যে তত্ত্বকে মাটিতে আমরা প্রয়োগ করতে চাইছি, বাস্তবতার নিরিখে বিচার করতে চাইছি। এটা আমরা কারা? আমরা হচ্ছি মানব সম্প্রদায়, অর্থাৎ একটা প্রজাতি সত্তাই যদি বিষয়টাকে ভাবি, তাহলে আমরা হিউম্যান স্পিসিস হিসাবে নিজেদেরকে আইডেন্টিফাই করি। এখন বিষয়টাকে যদি আবার একবার দ্বিতীয়বার ভাবি, তাহলে বিষয়টা এইভাবে ভাবুন বা আমরা ভাবতে পারি যে আমরা মানুষ, এটা প্রজাতি সত্তায় প্রাণীর অবস্থানে দাঁড়িয়ে আছে। তাহলে প্রাণী তো শুধু মানুষ নয়, প্রাণী আরও বহু আছে। তাহলে মানুষের বিশেষত্বটা কোথায়? এই জায়গায় এই 300 বছরের দর্শন সাহিত্যের ইতিহাসে যাকে এখনও 1 নম্বরে রাখা হয়, কার্ল মার্কস একটা দামি কথা বলেছিলেন, যদিও কথাটা তিনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে ধার নিয়েছিলেন। সেটা হচ্ছে যে আমরা এই মানুষ প্রাণী হয়েও অনন্য এক ধরনের প্রাণী। আমরা প্রাণী, কিন্তু প্রাণী কুলে আমরা অনন্য, একটা স্পেসিফিক ক্যারেক্টার যেটা অন্য কোনো প্রাণীর নেই। সেটা কি? কারণ আমরাই একমাত্র এই প্রাণীকুলের প্রতিনিধি যে হাতিয়ার তৈরি করতে পারি। আপনি বাবুই পাখির বাসা দেখবেন, সে তার জেনেটিক্যাল কোড অনুসারে যে ধরনের বাসা বানায় তারা নতুনত্ব আনতে পারে না। আপনি যদি বাঘকে দেখেন তাহলে সে গুহায় বাস করে, গুহাটা সে তৈরি করে না, যেটা আছে সেখানে সে শেল্টার নেয়। আপনি প্রাণীকুলের যে কোনো প্রাণীর চরিত্রকে বিচার করুন, সেখানে দেখুন একমাত্র মানুষ যে হাতিয়ার তৈরি করতে পারে, অর্থাৎ প্রাণী হয়েও প্রাণীকুলের অনন্য চরিত্র হচ্ছে মানুষের, এবং আমরাই একমাত্র যারা টুল মেকিং অ্যানিম্যাল হিসেবে মার্কস আইডেন্টিফাই করছেন। এঙ্গেলস বলছেন এর কারণটা কি? কারণ হলো আমাদের যেটা আছে সেটা অন্য কারুর নেই, দ্যাট ইজ কালচার। অর্থাৎ একমাত্র মানুষ প্রজাতি হিসাবে সংস্কৃতির ধারক
যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে এই চেতনা থাকে না। তার দরুনই আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা পার্থক্য থাকে, অথবা কোনো গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর পার্থক্য থাকে, কোনো একটা নৃতাত্ত্বিক গোষ্ঠীরও সঙ্গে অর্থাৎ এথনিক গ্রুপ যাদের বলি তাদের সঙ্গে অন্য একটা গোষ্ঠীর পার্থক্য থাকে। ফলে এই যে জায়গা, সেই জায়গাটা তৈরি হয়েছে একমাত্র একটি উপাদানের জন্যে, যে উপাদান সংস্কৃতি। শেখরদা শেখাতেন সেটাকেই হাতিয়ার হিসাবে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে তার প্রভাব কেমন আসবে। ফলে আজকের স্মরণ সভায় এই জায়গাটা দিয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করতে পারি। এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে তাহলে মানুষ একা অন্য প্রাণীর থেকে এমন কিছু করতে পারে যা অন্য কেউ করতে পারে না। কোনো প্রাণী পারে না। তাদের জেনেটিক্যাল কোড অনুসারে তাদের সেটা হয়, কিন্তু তাদের মধ্যে সেই কালচারাল কোডটা নেই। আমরা তাদের কিছু ট্রেনিং প্রাপ্ত তৈরি করতে পারি, কাকাতুয়া কথা বলতে পারে, কুকুর জাম দিতে পারে। আপনি সার্কাসে গিয়ে বহু ধরনের বাঘের খেলা দেখেছেন, কিন্তু সেগুলোও তার নির্দিষ্ট একটা আচরণবিধির মধ্যেই ফিক্সড করছি, সেটা তাদের সংস্কৃতি নয়। এই সংস্কৃতিকে কৃষ্টি শব্দে প্রতিস্থাপন করা যাবে কিনা সে নিয়ে দীর্ঘ বিতর্ক আছে। রবীন্দ্রনাথ এ নিয়ে কিছু জায়গায় বলেছেন। তো মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে এই সংস্কৃতিকে, আমার মাস্টারমশাই আগে একটু বললেন, বিষয়টা হয়তো সহজ করে দিলেন, যে আমরা এই সংস্কৃতিকে যদি বুঝতে চাই তাহলে সবার আগে তাকে সংজ্ঞায়িত করতে হবে। অর্থাৎ আমাদের একটা সংজ্ঞা তৈরি করতে হবে। আমি বলবো এই সংজ্ঞা তৈরির আগে যদি আমরা দেখি যে পূর্বে কে কিভাবে সংজ্ঞা তৈরি করেছে। বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্ট, সোশিওলজিস্ট, আমারও একটি কাজ আছে, এখানে আছে কাজটি, আমি তার বিজ্ঞাপন দিতে নিশ্চিতভাবে আসিনি, কিন্তু যেহেতু এটি একটি প্রচলিত এবং ইউনিভার্সিটি সিলেবাসে পড়ানো হয়, সেই কারণবশত এই দীর্ঘ কাজের জন্যই আমি হয়তো তার একটা সামারি আজকে এখানে শেখরদার এই জায়গায় আলোচনার জন্য এসেছি, এবং আপনাদের কাছ থেকে পরবর্তী ক্ষেত্রে কিছু প্রশ্ন বা আলোচনাটাকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথম যে ভদ্রলোক এই সংস্কৃতির সেইভাবে সংজ্ঞা দিয়েছিলেন সেটা 1867 সাল। ভদ্রলোকের নাম ম্যাথু আর্নল্ড। তিনি ছিলেন নৃতাত্ত্বিক, অ্যানথ্রোপোলজিস্ট। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন মানুষের বৌদ্ধিক এবং নান্দনিক প্রচেষ্টা হলো সংস্কৃতি। অর্থাৎ মানুষ তার বুদ্ধিমত্তার সাহায্যে এবং নান্দনিক চেতনায় সে যা করে বা যেভাবে তার প্রকাশ ঘটায়, সেই প্রকাশ হলো সংস্কৃতি। এই সংজ্ঞা আজকের বাজারেও দেখবেন কোনো কোনো ব্যক্তির ইউটিউব চ্যানেলে এই ধরনের ব্যাখ্যা আছে, যেটা হয়তো 25-26 লক্ষ ভিউ হয়েছে। কিন্তু এই ম্যাথু আর্নল্ডের এই বক্তব্য যদি আপনি আমি যারা মাটিতে লড়াইটা করি তারা যদি দেখি, তাহলে দেখুন উনি একটা জায়গাকে ফিক্সড বেঁধে দিলেন। অর্থাৎ আপনি আপনার বুদ্ধিমত্তার সাহায্যে আপনার নান্দনিক চেতনায় যা করছেন, আপনি যদি আমাদের এই ভারতীয় সমাজ ব্যবস্থার অতীত থেকে আজ পর্যন্ততে চোখ ফেরান, তাহলে তার উদাহরণে দেখতে পাবেন সাধারণ মানুষ বাড়িতে গান বাজনা শিখছে না, সেটা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ সেগুলো শিখছে, এবং নিচের স্তরের মানুষ সেটা বলছে যে ওইখানে ওটা তো জলসা হচ্ছে, ওটা ওদের বিষয়। ফলে আপনি যে গান বাজনা লেখাপড়া করছেন, এটা একটা অংশের মধ্যে যখন সীমাবদ্ধ থাকছে তখন আরেকটা অংশকে আপনি আলাদা করছেন, এবং তার ফলে আপনি বলছেন যে ওরা খুব সংস্কৃতিবান পরিবার, এ আমাদের মতো ছাঁপোষা নয়। ফলে আপনি কোথাও সেই অংশটাকে আলাদাভাবে দেখিয়ে দিতে পারছেন। তাহলে এটা কি সংস্কৃতি? তাহলে একটা অংশকে আপনি বলবেন তারা খুব সংস্কৃতিবান, সংস্কৃতি চেতনা, তারা সংস্কৃতি চর্চা করে, আরেকটা অংশ কি তার বাইরে, সেটা নেই, সংস্কৃতিবিহীন বা বাহ্য অবস্থান। পরবর্তী ক্ষেত্রে আরেকজন ভদ্রলোক, তারটা খুব বেশি ফেমাস হয়েছিল, এর ঠিক 4 বছর পরে 1871 সালে
ইবি টেলর, এডনড বার্নেট টেলর, তিনি একটি বই লিখলেন, সেই বইয়ের নাম প্রিমিটিভ কালচার। অর্থাৎ ম্যাথু আর্নল্ড কালচারকে দিয়ে ফারাক করলেন, ওনার বইটার নাম ছিল কালচার অ্যান্ড অ্যানার্কি, অর্থাৎ একদল সংস্কৃতিবান আর একদল হচ্ছে নৈরাজ্যমূলক অবস্থানে বাস করে যাদের সংস্কৃতি নেই। টেলর যেটা বললেন, টেলর লিখলেন প্রিমিটিভ কালচার। তিনি আদিম মানুষের থেকে এগিয়ে এলেন। এগিয়ে এসে কি বললেন? জ্ঞান, বিশ্বাস, কলা মানে আর্টস, নৈতিকতা, আইন, প্রথা এবং অন্যান্য সক্ষমতা ও অভ্যেস যা সমাজের সদস্য হিসাবে, আমরা সকলেই একটা সমাজের অংশ, তার সদস্য, সেই সদস্য হিসাবে মানুষ অর্জন করেছে এবং এই যে অর্জিত গুণ, সেই অর্জিত গুণের সমগ্রকেই আমরা সংস্কৃতি হিসাবে সংজ্ঞায়িত করতে পারি। এই সংজ্ঞা দীর্ঘ বছর চলেছে এবং দীর্ঘ বছর চলার ফলে একটা অভিমুখ তৈরি করে এটা দাঁড় করিয়ে দিয়েছে এমন একটা ঘরানাকে, যে ঘরানাকে তত্ত্বগত দিক থেকে আমরা ক্রিয়াবাদী তাত্ত্বিক বলে থাকি এবং যেটা আমেরিকান প্র্যাগম্যাটিজম থেকে ডেভেলপ করেছে। আমি অত তত্ত্ব কথায় যেতে চাইছি না। সেই জায়গায় দেখা গেল যে মানুষ সে কি করছে, সংস্কৃতিকে উপাদান হিসাবে ব্যবহার করছে তার চাহিদা পূরণের জন্য। এবং বহুতাত্ত্বিক, র্যাডক্লিফ ব্রাউন, মেলিনোস্কি, ট্যালকট পার্সন, এরা সকলেই ওই সংজ্ঞার ধারাতেই বর্তমান সমাজকে ব্যাখ্যা করলেন এবং সেই ব্যাখ্যাটি এইভাবে করলেন যে সংস্কৃতি সে কি করে, সে করে এই জীবনের প্রয়োজনগুলোকে মেটায়। এর ঠিক উল্টো দিকে যে ঘরানা মার্ক্সীয় তত্ত্বধারা থেকে বিকশিত বা বিকাশ লাভ করেছিল, সেই ঘরানায় কি দেখা হলো? বলল সংস্কৃতি এটা সকল মানুষই এটার উপাদানে সম্পৃক্ত হয়, এমন কেউ নেই যে এই উপাদানে সম্পৃক্ত হয় না, কিন্তু উৎপাদনের যে রূপগত অবস্থান সেইটি নির্ধারণ করে দেয় একটা পদ্ধতিকে, সেই পদ্ধতি হলো সংস্কৃতি। এই যে মোডটা চেঞ্জ করে দিল, অর্থাৎ আগে পর্যন্ত বলা হচ্ছিল যে এটা একটা নির্দিষ্ট মানুষের চর্চার বিষয় হিসাবে, এখন সেটা মার্ক্সীয় ঘরানায় বা এই আমরা যারা বস্তুবাদী চর্চা করি ম্যাটেরিয়ালিস্টিক অ্যাসপেক্টে, সেটার চেঞ্জ হয়ে কোথায় চলে এলো না, ইতিহাসের ধারায় যদি আপনি সমাজ ব্যবস্থার পরিবর্তনকে দেখেন তাহলে উপরিকাঠামোর উপাদান হিসেবে আপনি একটা জিনিসকে পাবেন, সেই জিনিসটা সংস্কৃতি। অর্থাৎ এখানে আর ওই ধরনের কোনো বিভাজন আমরা দেখতে পেলাম না। আমাদের বাংলার ক্ষেত্রে একটু আগে সেই সংজ্ঞার কথা মাস্টারমশাই বলেছেন, রবীন্দ্রনাথও বলেছিলেন যে শিক্ষা এটাকে যদি আমরা একটা হীরকখণ্ড ভাবি, তাহলে সেই হীরকখণ্ডের যে দ্যুতি, সেই দ্যুতিটাই হলো সংস্কৃতি। অর্থাৎ রবীন্দ্রনাথ সেই পথটাকে অবলম্বন করলেন যেটা বস্তুবাদীরাও মেনে নিতেন, যেখানে তারা ঐতিহাসিক প্রেক্ষাপটে, ঐতিহাসিক দান্দিকতার নিরিখে উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত সামাজিক উপরিকাঠামোর অংশ হিসাবে, অর্থাৎ বুর্জোয়ারাও সংস্কৃতিকে ব্যবহার করছে, প্রলেতারিয়েতকেও তার ব্যবহার করতে হবে, যার জন্য লেনিন পরবর্তী ক্ষেত্রে বলেছিলেন প্রলেতারিয়ান কালচার, সেটাকে কিভাবে বিকাশ লাভ করানো যায়। ফলে সেই একটা ধারা তৈরি হলো এবং রবীন্দ্রনাথ যে জায়গাটার জোর দিলেন সেটা সচেতনতা। সেই কারণে তিনি ব্যবহার করলেন যে শিক্ষাকে যদি আমরা হীরকখণ্ড হিসাবে বিবেচনা করি তাহলে আমরা তার দ্যুতি হিসাবে সংস্কৃতিকে পেতে পারি। মাস্টারমশাই একটু আগে বলেছেন যে সংজ্ঞা দেওয়া কঠিন। আমিও ন্যূনতম ৩-৪টি সংজ্ঞার জায়গা আপনাদের সামনে তোলার চেষ্টা করলাম। এই শুধু সংজ্ঞা নিয়ে একজন কাজ করেছিলেন, তার নাম ছিল আলফ্রেড লুইস কোইভার এবং তার সঙ্গী ছিল ক্লেট ক্লুকহোম। এই কোইভার আর ক্লুকহোম এরা শুধুমাত্র একটি বই লিখেছেন, কালচার এ ক্রিটিক্যাল রিভিউ অফ কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশনস, অর্থাৎ সংস্কৃতির ধারণাগুলি এবং সংস্কৃতির সংজ্ঞাগুলিকে যদি আমরা ক্রিটিক্যালি রিভিউ করতে চাই।
ওই গ্রন্থে ওরা কি দেখালেন? সংস্কৃতির 164 ধরনের সংজ্ঞা দেখালেন। 164 164 ধরনের সংজ্ঞা তারা নির্ধারণ করলেন, যে সংজ্ঞা সংস্কৃতিকে প্রকাশ করে। সুতরাং সংজ্ঞার একটা অভিমুখ নেই বোঝা যাচ্ছে, এবং সেই 164 ধরনের সংজ্ঞা যদি আপনি আমি আজকে আমরা যারা এই লেখক শিল্পী সংঘ বা গণতান্ত্রিক অন্যান্য যে সংগঠনগুলো, আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলি রয়েছে, আদিবাসী সংগঠন রয়েছে, যারা সংস্কৃতির ধারায় নিজেদের লড়াইটাকে নিয়ে যেতে চাইছি, এবং শেখরদা যেটা বলতেন যে তার উপাদানকে হাতিয়ার করতে চাইছি, সেটাকে যদি আমরা দেখি তাহলে এই 164কে যদি তার বৈশিষ্ট্যর ভিত্তিতে আমরা ভাগ করি, তাহলে আমরা কি দেখব? দেখব যে সংস্কৃতি এটা জেনেটিক্যাল কোড নয়, তাহলে এটা শিক্ষণীয় আচরণ, অর্থাৎ একটা আচরণ ধারা, যে আচরণ ধারাটাকে আমরা শিখে নিতে পারি। কোনো বিতর্ক নেই, রবীন্দ্রনাথ থেকে মার্কস দেখুন, প্রত্যেকের মধ্যেই এই কথার অনুরণন আমরা শুনতে পাই। আমরা এটা ভাবতে পারি, যেহেতু সচেতনতার কথা একটু আগে আমি বলেছি, তাহলে সংস্কৃতি সে কি করতে পারে তার বৈশিষ্ট্য আকারে, যে এটা একটা যুক্তিসিদ্ধ আচরণকে প্রকাশ করতে পারে, এটা একটা শিল্পকর্মকে প্রকাশ করতে পারে, অর্থাৎ আপনি স্থাপত্য শিল্পকর্মের যে ধারা, সেই ধারাকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে। আপনি এটাকে জীবনযাত্রার প্রণালী আকারে দেখতে পারেন, তবেই না আপনি হাতিয়ার করতে পারবেন। আপনি এটাকে মনের ভাবনা হিসাবেও দেখতে পারেন, আপনি এটাকে মানসিক প্রকাশ হিসাবেও দেখতে পারেন। সংস্কৃতিকে যেখানে ধর্মের সঙ্গে মেলানো হয়, সেখানে আপনি এটার আধ্যাত্মিক বিকাশধারা হিসাবে এর একটা বৈশিষ্ট্যকে দেখতে পারেন। আপনি যদি সামাজিক গোষ্ঠীবদ্ধতা এবং একটা সংগঠনের সংস্কৃতি, যেখানে সংস্কৃতিকে আপনি মতাদর্শের সঙ্গে মিলিয়ে দেবেন, সেটাকে যদি মেলান, তাহলে অবশ্যই আপনি বলবেন যে সংস্কৃতি একটা রীতিনিষ্ঠ জীবনধারা। সুতরাং আপনি আমি আমাদের যে দৈনন্দিন জীবন, সেই জীবনে দেখুন এগুলো প্রত্যেকেই আমরা জানি, মানি এবং সেই পথে চলি যে সংস্কৃতি এটা একটা শিক্ষণীয় আচরণ, এটা একটা যুক্তিসিদ্ধ আচরণ, এটা একটা শিল্পকর্ম এবং তার প্রকাশ, মনের ভাবনার প্রকাশ, জীবনযাত্রার প্রণালী, রীতিনিষ্ঠ জীবনধারার অংশ, এমনকি আধ্যাত্মিক বিকাশধারার একটা প্রকাশ, অথবা একটা কেবলমাত্র মানসিক প্রকাশ। তাহলে এতগুলো দিক আপনি আমি খুব সাধারণভাবে এই 164 ধরনের যে সংজ্ঞা আমরা সংস্কৃতির দেখতে পাচ্ছি, সেটার মধ্যে থেকে বার করে আনতে পারি। আবার যদি সামাজিক পরিসরে আপনি আমি সংস্কৃতিকে দেখি, তাহলে দেখুন সংস্কৃতি যৌথ পরিচিতির ধারক, অর্থাৎ যেখানে আমরা বোধের বৃত্তে আমরা আবৃত্ত হতে পারি, বেঁধে থাকতে পারি, সেই যৌথ পরিচিতির ধারক অবশ্যই সংস্কৃতি। এই আজকের এই অনুষ্ঠানে আমরা এসছি, এটাও কোথাও আমাদের একটা যৌথ পরিচিতিকে প্রকাশ করে। আবার কোথাও প্রতীক ভিত্তিক জীবনযাত্রার প্রণালী রচনায় সক্ষম সংস্কৃতি, অর্থাৎ সংস্কৃতি একটা আপনাকে আমাকে সক্ষমতা বিকাশ লাভে সাহায্য করতে পারে, যে এটা অবশ্যই একটা প্রতীক নির্ভর, অর্থাৎ তার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন থেকে যাবে। এই সংস্কৃতি অবশ্যই শিশুকাল থেকে যে সামাজিকীকরণ, আমি সেটাই পরে আসছি, রাজনৈতিক প্রসঙ্গে সেটাই আসব, সেক্ষেত্রে দেখুন ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে, অর্থাৎ আমরা শিশুকাল থেকে যে ছোট থেকে বড় হচ্ছি, আমাদের ব্যক্তিত্ব বিকাশের পথে এর অন্যতম উপাদান হলো সংস্কৃতি। এবং সংস্কৃতি কখনোই কোনো এরকম অটল কোনো খণ্ড নয় যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। সুতরাং সংস্কৃতি সেও একটা ধারায় পরিবর্তিত হয়। আপনি আমাকে এবার প্রশ্ন করতে পারেন যে এই সংস্কৃতিকে সামাজিক পরিসরে আমরা কিভাবে অনুধ্যান করব? এই প্রশ্নের উত্তর আমরা যারা সমাজতাত্ত্বিক তারা অন্তত 7-8টি ধারায় এটাকে দেখে থাকি। যেমন বিবর্তনবাদী দৃষ্টিভঙ্গি, সেখানে আমরা দেখি যে
পরিবেশ থেকে তার যে যাবতীয় যে প্রাণ, যে জীবের অস্তিত্ব, তার একটা বিবর্তনী ধারা সমাজে প্রবাহিত হয়ে চলেছে এবং সেই বিবর্তনী ধারাতেই সংস্কৃতির পরিবর্তন হয়। এ কথা নতুন নয়। আপনারা ওই বানর থেকে মানুষ ইত্যাদি ইত্যাদি অনেক বই পড়েছেন। সেই সব বইয়েও এই যে মানুষের হাত, সেটা এক সময় কেমন ছিল, তারপরে কিভাবে গাছের ফল নিচে কুড়ুতে কুড়ুতে তার একটা অভ্যেস তৈরি হলো, কাজের মধ্যে দিয়ে বিকাশ লাভ করলো, এটাকেও কোথাও আপনি ব্যাখ্যা করতে পারেন। মর্গ্যানের তো বিখ্যাত বই আছে এই বিবর্তনী ধারার ওপর, আপনারা সকলেই তা জানেন। আপনারা পরিব্যাপ্তির দৃষ্টিকোণ থেকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিফিউশনাল অ্যাসপেক্ট, সেই পরিব্যাপ্তির দৃষ্টিকোণ থেকে আপনারা প্রত্যেকেই এই সংস্কৃতিকে অনুধ্যান করতে পারেন, যেখানে দেখুন সংস্কৃতি ওই এই আলোর মতো একটা জায়গা থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, বা ওই ধূপের গন্ধের মতো একটা জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, তেমনি সংস্কৃতির ধারাগুলিও একটা জায়গা থেকে একটা জায়গায় ছড়িয়ে পড়ে। বহরমপুর শহরে এটা আমাকে নতুন করে বোঝাতে হবে না, কারণ এখানকার যে বাড়িঘরগুলি পুরনো আছে সেগুলোর দেখলেও আপনারা দেখতে পাবেন যে তার স্থাপত্য শিল্প বিভিন্ন সময় কখনো পারস্য থেকে এসছে, কখনো অন্য কোনো দেশ থেকে এসছে। ফলে এটা এই ধরনের ঐতিহ্যবাহী পুরনো শহরে আপনাদেরকে আমার বোঝানোর কিছু নেই। পরবর্তীটা সেটা হচ্ছে ক্রিয়াবাদী দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ যেখানে সংস্কৃতিকে দেখা হয় অ্যাকশনের পার্সপেক্টিভে, ক্রিয়ার পার্সপেক্টিভে, অর্থাৎ সংস্কৃতি আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে পারে, চাহিদা পূরণ করে এই দৃষ্টিকোণ থেকে। সংস্কৃতিকে বস্তুবাদী দর্শনে দান্দিক দৃষ্টিকোণে ব্যাখ্যা করা হয়, যেখানে দেখানো হয় যে সংস্কৃতি কেবলমাত্র সমাজের ওই বুর্জুয়া অংশের মধ্যেই সীমাবদ্ধ নয়, যে তারা এইভাবে গাড়ি চড়ে, তারা এইভাবে গান করে, তারা এইভাবে নাচ করে, যেখানে গরিব খেটে খাওয়া মানুষের, ঘাম ঝরানো মানুষের যাতায়াতের কোনো অঙ্গীকার নেই, তাদের কোনো জায়গা নেই, তাদের কোনো সুযোগ নেই। এরকমভাবে সংস্কৃতিকে দেখলে চলবে না। বরঞ্চ আমরা যদি উপরিকাঠামোর উপাদানগুলিকে সেইভাবে পরিবর্তন করতে পারি, যদিও সাধারণভাবে বেস বা ভিত্তির পরিবর্তনের মধ্যে দিয়ে মেটেরিয়ালিস্টিক চেঞ্জের কথা বলা হয়, তবে কিছু ক্ষেত্রে সংস্কৃতির পরিবর্তনের মধ্যে দিয়েও যে ইতিহাসে পরিবর্তন ঘটেনি তা নয়, সেটাও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি। সুতরাং চেতনায় যে শান দেওয়া, সেই শান আমরা সাংস্কৃতিক পরিসরেও দিতে পারি, যেটা দান্দিক ধারায় দেখা হয়। এর বাইরে কিছু আছে সমাজ জীববিদ্যা, যেখানে বায়োলজিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে ব্যাখ্যা হয়। এছাড়াও আছে এই প্রতীকী বা ভৌগোলিক, যেখানে ধর্মীয় চেতনা এবং তার পাশাপাশি পরিবেশগত যে পরিবর্তন, আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা আপনারা সকলেই জানেন, তার পরিবর্তনজনিত কারণেও মানুষের যে দৈনন্দিন অভ্যাস, দৈনন্দিন রীতিনীতি, সেগুলোর পরিবর্তনের মধ্যে দিয়েও সংস্কৃতির পরিবর্তন হয়। এইখানে এবার আমি একটু থামতে চাইছি যে এতক্ষণের বক্তব্যে কি পেলাম। এই কি পেলাম এটা ভারতীয় দর্শন ধারায় মূলত যাদেরকে আমরা ভারততাত্ত্বিক বলি, ইন্ডোলজিস্ট বলি, সেখানে জিএস ঘুরে থেকে সুকুমারী ভট্টাচার্য, আমি অনেকের ডিডি কোসাম্বে অনেকের নাম বলতে পারি, অত গুরুগম্ভীর আলোচনার প্রয়োজন নেই। কিন্তু যদি এক কথাই সংস্কৃতিকে বোঝাতে চান তাহলে কি বলবেন? এবং বাইরের লোকও কাজ করেছে, রবার্ট মরিসন ম্যাকাইভার নিয়ে কাজ করেছেন, দীর্ঘ কাজ আছে তার। সেই এক কথাই যদি বলতে বলেন তাহলে আমি বলবো আমরা যা, সেটাই আমাদের সংস্কৃতি, আমরা যা করি সেটা আমাদের সভ্যতা। অর্থাৎ হোয়াট উই আর, দ্যাটস আওয়ার কালচার, হোয়াট উই ডু, দ্যাটস আওয়ার সিভিলাইজেশন। আপনি প্রচণ্ড খিস্তি করেন, আপনি প্রচণ্ড মিথ্যা কথা বলেন, ওই বাইরে একটা বই আছে মিথ্যাশ্রী, আপনি প্রচণ্ড মিথ্যা কথা বলেন, আপনার ওটাই সংস্কৃতি। আপনি সমাজে ন্যাংটা হয়ে ঘুরলেও আপনার কিছু এসে যায় না, আপনি গায়ে গু মেখে ঘুরে বেড়াচ্ছেন, যে পাশে আসবি তার লাগবে, আমার কিছু এসে যায় না, এটা আপনার সংস্কৃতি। আপনি ভাবেন সমাজের গরিব মানুষকে চেতনায় অধিকার তুলে দিতে হবে, এটা আপনার সংস্কৃতি। ফলে যদি সংস্কৃতিকে ব্যক্তি স্তরে আমি বিচার করতে যাই, কারণ আলটিমেটলি গোষ্ঠীর একক তো ব্যক্তি, তাহলে আমি বলবো
যে আজকের এই শেখর সার স্মরণ অনুষ্ঠানে এইটুকুনি চেতনা আমাদের মধ্যে তৈরি হোক যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমরা যা করছি সেটাই আমরা সভ্যতা। বিশদ ব্যাখ্যায় একটু পরে আসছি, যদিও সময় কম। সুতরাং এই যে ব্যাখ্যাটা আমি এসে দাঁড়ালাম যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমার যে ড্রেস, আমার যে খাদ্য খাবার গ্রহণের অভ্যাস, আমার যে ভাষা, আমার যে কথা বলার ভঙ্গিমা, আমার যে আচরণ রীতি, আমি যেভাবে যে বাড়িতে থাকি, এই সব কিছুই হলো আমার সংস্কৃতির প্রকাশ। সুতরাং সংস্কৃতির যদি উপাদানগত জায়গাটাকে এইবার আপনি ভাবেন, তাহলে দেখুন সেটাকে আপনি প্লেন দুভাগে ভাগ করতে পারছেন। একটা বস্তুগত উপাদান, আরেকটা তার মননগত নন মেটেরিয়াল, অর্থাৎ একটি মেটেরিয়াল বা পার্থিব, একটি অপার্থিব। সংস্কৃতির পার্থিব উপাদান কি? সংস্কৃতির পার্থিব উপাদান হলো যেগুলোকে আপনি ছুঁতে পারছেন। এই যে খাবার, আপনি যে বাড়িটায় থাকেন, আপনি যে ধরনের জামা কাপড় পরেন। আর অপার্থিব বা নন মেটেরিয়াল যে জায়গাটাকে বলছি, সেই উপাদান কি? সেই উপাদান হলো আপনার বোধ, আপনার চেতনা, আপনার বিশ্বাস, আপনার মতাদর্শ। এই সব কিছুই হলো আপনার অবস্তুগত বা অপার্থিব উপাদান, আপনার সংস্কৃতির। আমরা সমাজতাত্ত্বিকরা বলি এই জায়গাতেই প্রথম সংকটটা জন্ম দেয়। কিভাবে সেটা জন্ম নেয়? দেখুন, সমাজে পার্থিব উপাদান দ্রুত চেঞ্জ হয়, কিন্তু অপার্থিব উপাদান দ্রুত চেঞ্জ হয় না, এটা ধীরে ধীরে চেঞ্জ হয়। কীরকম? সেটা হচ্ছে, ধরুন আপনি একটা বড়, খুব একবারে প্রচুর পয়সা খরচ করে একটা বাড়ি তৈরি করেছেন। আপনি এই মোবাইল ডিভাইস ব্যবহার করছেন, আপনি ইংরেজিতে কথা বলছেন, বাংলা ভাষাতে অত আপনার সেই আমার বাচ্চার বাংলাটা ঠিক আসে না, এই ধরনের জায়গায় আপনি দাঁড়িয়ে গেছেন। কিন্তু আপনার মাস্টারমশাই একদিন আপনার কাছে এসে বলল, কি রে নরেন, কি খবর? আপনি তাকে প্রণাম না করে পারলেন না। সুতরাং আপনি পার্থিব উপাদানে যতটা এগিয়ে গেছেন, অপার্থিব উপাদানে আপনি তখন হাই মাস্টারমশাই, হাউ আর ইউ বলতে পারলেন কি? পারলেন না। সুতরাং এই যে সংস্কৃতির একটা উপাদানের দ্রুত পরিবর্তন, আরেকটা উপাদানের দ্রুত না পরিবর্তন হওয়া, এটা সংস্কৃতির প্রথম সংকটের জন্ম দেয়। অর্থাৎ এটা একটা প্রাথমিক সংকটের জায়গা, যার জন্যে অনেক ক্ষেত্রেই দেখবেন আমাদের যাদের বয়স হয়েছে তারা বহু ক্ষেত্রেই ভাবি এই ছেলেপিলেগুলো বোধহয় শেষ হয়ে গেল। এটাও ওই সাংস্কৃতিক সংকটের জায়গা থেকেই আমাদের মধ্যে এই ভাবনাটা কোথাও তৈরি হয়ে যায় বা তৈরি হয়। এখন শুধুই কি এই সংকটের ফলেই তৈরি হয়? এই যে পার্থিব বা বস্তুগত উপাদান খুব দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে, অপার্থিব বা মনোগত উপাদান খুব স্লথ গতিতে পরিবর্তিত হচ্ছে, এই দুয়ের যে অসম বৃদ্ধি, সেই বৃদ্ধি একটা গ্যাপ সৃষ্টি করছে, একটা ফাঁক সৃষ্টি করছে। সেই গ্যাপ এ নিয়ে দীর্ঘ তত্ত্বও আছে। অকবানের নাম আমি বলতে পারি, নিমকপের নাম বলতে পারি, যারা এ নিয়ে কাজ করেছেন, দীর্ঘ সময় কাজ করেছেন, এবং সংস্কৃতি কিভাবে একটা সমাজ ব্যবস্থা থেকে আরেকটা সমাজ ব্যবস্থায় গেছে, এই ঘোড়ায় চড়া, এটা কি ছিল না স্প্যানিশদের এই জায়গা থেকে। অর্থাৎ এইভাবে যেটা ডিফিউশনাল আসপেক্টে বললাম, তাহলে সেটাই কি? অর্থাৎ আমি যে জায়গাটায় বলতে চাইছি যে এই যে ঐতিহ্য এবং আধুনিকতা, তার মধ্যে যে দ্বন্দ্ব, শুধুই কি তাই? বিশ্বায়নের সঙ্গে এই বর্তমান পরিসরে যে আমেরিকায়ন সংস্কৃতির প্রেক্ষাপটে আপনি কি খাচ্ছেন? পিৎজা খাচ্ছেন, বার্গার খাচ্ছেন, এটাও তো আপনার ওই খাদ্য, একটু আগে উপাদান আমি বলেছি, তারও তো পরিবর্তন। ফলে সেইখানে কি মূল্যবোধের সংকটের মধ্যে দিয়ে আসছে? অথবা
ধরুন যেটাকে আমরা বলছি যে আমরা এখন উত্তর সত্যে বিলং করছি, অর্থাৎ আমরা এখন পোস্ট ট্রুথ এরাতে পৌঁছে গেছি। আপনারা দেখছেন বাংলাদেশ নিয়ে প্রচুর ভিডিও তৈরি হচ্ছে, আমিও করে দিতে পারি। 2 মিনিট লাগবে, দরজাটা বন্ধ করুন, এখানে একটা চেয়ার দিয়ে দিদিকে বলুন, উনি আতঙ্কগ্রস্ত হয়ে ওখানে চেঁচামেচি করবেন, ওনার শাঁকাপলাটা একটু বেশি করে দেখাবেন, আর পেছন দিক থেকে হরি হরি রাম রাম আমরা 2-4 জন বলবো, ওই 30 সেকেন্ডের ভিডিওটা বাজারে ছেড়ে দেন, মার্কেট হয়ে যাবে। 25 লাখ ভিউ। যে আক্রান্ত, এক সম্প্রদায়ের দ্বারা এক সম্প্রদায় আক্রান্ত। ফলে এই যে উত্তর সত্য যুগ, যেখানে খুব সত্যের সঙ্গে মিথ্যার অপলাপকে মিশিয়ে তার একটা ফানুস তৈরি করা, এটাও একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ডকে আমাদেরই ভাঙতে হবে, আমরা যারা সৈনিক তাদেরকেই এটা ভাঙতে হবে, নির্দিষ্ট বোঝাপড়ার মধ্যে দিয়ে সেটা ভাঙতে হবে। সুতরাং এই যে উত্তর সত্যে সম্প্রদায়গত যে লড়াইয়ের ছবি, বিশ্বায়ন আমেরিকানের মধ্যে দিয়ে যে মূল্যবোধের সংকট অথবা আধুনিকীকরণের সঙ্গে যে ঐতিহ্যের দ্বন্দ্বের জায়গাটা তৈরি করে দেওয়া হয়, এইটাই কি তাহলে মূল সংস্কৃতির সংকটের জায়গা? না, তার বাইরে অনেকগুলি জায়গা আছে, সেগুলি এই বক্তব্যের মধ্যে দিয়ে এগোয়। কীরকম, কীভাবে সেটাকে যদি ব্যাখ্যা করি, তাহলে আজকের যে সমাজে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই আজকের 10 তারিখ, এই 10 তারিখে আজকের এই গ্র্যান্ড হলে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, তারা প্রত্যেকেই জানি যে আজকের যে সমাজ ব্যবস্থা এখন এগিয়ে চলেছে, সেই সমাজ ব্যবস্থায় এই প্রযুক্তিগত উপাদানগুলি সংস্কৃতিকে যে জায়গায় নিয়ে চলে যাচ্ছে, তাতে সংস্কৃতি আর নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ নেই। যেহেতু এটা আবদ্ধ নেই, তাই দায়িত্বটা কোথাও আমাদের বেরিয়ে বাড়তি হয়, বড়ভাবে হয়, নিতে হয় সেটা কাঁধে। এই কাঁধে নেওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি, বা আমাদের বোঝার জায়গাটা কোথায়? এখন ওইভাবে যে আপার কালচার, লোয়ার ক্লাস কালচার, বা ধরুন পপ কালচার মানে পপুলার কালচার এবং মাস কালচার, তার মধ্যেও গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটি বই আছে কালচার ইন্ডাস্ট্রি, অর্থাৎ সংস্কৃতি এখন একটা বড় শিল্পগত উৎপাদন। আমাদের মতো মানুষকে সেখানে নিয়োগ করা হয়েছে, তাদের কাজই হচ্ছে এই উপাদানগুলোকে বাড়িয়ে তোলা। অ্যাডর্নোর একটি বই আছে, থিওডোর অ্যাডর্নো, যারা ক্রিটিক্যাল সোশিওলজি, অর্থাৎ মার্ক্সবাদের চর্চাটা যখন জার্মানিতে বন্ধ হয়ে যায়, তখন সেটা চলে যায় ফ্রাঙ্কফুর্টে সেটা তৈরি হয়েছিল, সেখান থেকে চলে যায় আমেরিকায়, এবং তার যারা সেই ঘরানার লোক, তারা মূলত মার্ক্সীয় চর্চাটাকে সংস্কৃতির আদলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে অনেকেই ছিলেন, হরখাইমার ছিলেন, অ্যাডর্নো ছিলেন। তো সেইখানে অ্যাডর্নো যে বইটি লিখলেন এই কালচার ইন্ডাস্ট্রি, সেখানে তিনি দেখালেন যে এখন গণ উৎপাদন ব্যবস্থা হিসাবে সংস্কৃতিকে দেখা হচ্ছে, যেখানকার অনিবার্য শর্ত হলো এই মূল্যবোধের অবক্ষয়কে নিশ্চিত করা, এবং যার আপেক্ষিক শর্ত হলো সংস্কার মুক্তি না ঘটানো। এই যে বলছে না যে আমরা হিন্দুরা তারা একজোট হচ্ছি না, দেখবেন মাঝে মধ্যেই সেই বার্তা দেওয়া হয় যে এদের মরাই উচিত, এরা কিছু করতে পারছে না। এইটা হচ্ছে এই সংস্কার মুক্তি না ঘটানো। অর্থাৎ বাঙালির সংস্কৃতির ইতিহাসে বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ হয়ে, নজরুল হয়ে, রামমোহন, তার আগে এই সমস্ত যে ঘরানাটা দেখে আপনি আমিও যে ন্যূনতম পাড়াতে লড়াইটা করেছিলাম, এটাকে দেখুন এক নিমেষে ভেঙে দেওয়ার জন্যে যে যোগ্যটা তৈরি হয়ে গেল, সেখানে সংস্কৃতির গণ উৎপাদনের অংশ হিসেবে দেখিয়ে দেওয়া হলো যে সংস্কৃতি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কোথাও সেটাকে বাঁধতে হবে। তার মানে আপনার এই যে আপাত শর্ত, যে সংস্কার মুক্তির কথা আপনি আমি বলছিলাম, সেই সংস্কার মুক্তির পথটাকে আটকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা,
যে মূল্যবোধের কথা আপনি মতাদর্শগত জায়গা থেকে বাঁধছিলেন, যে জন্যেই আপনার আমার ব্রিগেডে গেলে মোবাইলটা চুরি হয় না, কিন্তু আপনি দেখবেন কোনো কোনো রাজনৈতিক দলের সভার পর কার মোবাইল, মন্ত্রীরও মোবাইল পার্টস সব হচ্ছে কি ঝেড়ে দিচ্ছে। তার মানে কি, সেখানে যারা সমবেত হয় তাদের কোথাও মতাদর্শগত যূথবদ্ধতা নেই, সচেতনতাগত যূথবদ্ধতা নেই, সেই বেঁধে বেঁধে থাকার গুণটা নেই। এটা আমাদের আছে, কারণ আমাদের গোষ্ঠী চেতনায়, আমাদের কোথাও সংস্কৃতির লড়াইয়ে আমরা যা, সেইটা আমরা প্রকাশ করতে সক্ষম। সুতরাং এই যে সাংস্কৃতিক চেতনা, সেই চেতনা আমরা কিভাবে দেখব? এই গণনাট্যের কথা বলা হয়, এই ফ্যাসি বিরোধী লেখক সমিতির কথা বলা হয়। এই প্রসঙ্গে ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে একজনের কথা অবশ্যই আমাকে বলতে হবে। তিনি হলেন ভূপেন্দ্রনাথ দত্ত। তিনিও সোশিওলজিস্ট ছিলেন। এম.এন. রায় বা ওই সমসাময়িক এবং ভারতবর্ষের কমিউনিস্ট যে ধারা, সেই ধারা তাসখণ্ডে তো এম.এন. রায় করলেন 1920, কিন্তু তার বাইরেও এই ভূপেন্দ্রনাথ দত্তের কথা আজকের এই সভায় আমার বলার একটাই যুক্তি, যে বিপ্লবী ধারা যখন ভারতবর্ষে 1920 পর্বে শুরু হয়েছিল বা চলছিল স্বাধীনতার লক্ষ্যে, তখন সেই ধারা কোন ভাবনাকে বাড়িয়ে তুলেছিল? মনে করা হয়েছিল যে আমরা একটা বিপ্লবের ধারাকে নিয়ে যাব এবং একটা চোরাগুপ্তা খুন বা আক্রমণ আমরা শানাবো এবং ব্রিটিশকে আতঙ্কিত করে তুলব, শাসককে আতঙ্কিত করে তুলব। এই ধারা 1917 আগে রাশিয়াতেও দেখা গেছে। যখন জারেরা ক্ষমতায়, তখন যারা নিহিলিস্ট, তাদের মধ্যেও এই ট্রেন্ড দেখা গেছে। ভূপেন্দ্রনাথ দত্ত তিনি মূলত লেনিনকে প্রত্যক্ষ না দেখলেও হয়তো তার মধ্যে যে চিঠি চাপাটি বা বই পাঠানো হয়েছিল, সেই বইয়ের মধ্যে দিয়ে দেখিয়েছিলেন, যেটা লেনিন তাকে এক প্রকার নির্দেশই দিয়েছিলেন, অর্ডার। সেই নির্দেশে এটা আমরা দেখেছিলাম যে বলেছিল, না, ওপেন সংগঠন করো। অর্থাৎ প্রকাশ্য গণসংগঠনের ধারার অন্যতম জনক ছিলেন তিনি, যিনি প্রগতি লেখক সংঘের জন্ম দিয়েছিলেন, ট্রেড ইউনিয়ন কিষাণ সভার জন্ম দিয়েছিলেন। তিনিও একজন ছিলেন কারিগর, অর্থাৎ তিনিই জন্ম দিয়েছিলেন, ব্যাপারটা এইভাবে ভাববেন না, মানে তিনিও একজন অন্যতম অগ্রণী সেনা হিসেবে কাজ করেছিলেন, যেখানে এই ধরনের পরিবর্তন, অর্থাৎ সামাজিক প্রগতি বা সামাজিক অগ্রগতি, সেইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে অবশ্যই রবীন্দ্রনাথের আওয়ার কালচার, দেয়ার কালচার পড়বেন। আজকের দিনে যদি সত্যজিৎ রায়ের আওয়ার ফিল্ম, দেয়ার ফিল্ম পড়েন, তাহলে সেখানেও পাবেন। তো ভূপেন্দ্রনাথ দত্ত তিনি কি করলেন? তিনি এই মানুষের অবস্থানটা দেখার জন্যে সংস্কৃতির উপাদানগুলোকে তিনি নিজে স্টাডি করেছিলেন। কিভাবে স্টাডি করেছিলেন? তিনি একটা প্রোফর্মা তৈরি করেছিলেন, মানে সেট অফ কোশ্চেন্স, যেটাকে সাধারণ ভাষায় আপনারা কোশ্চেনিয়ার বলেন, আমরা শিডিউল বলি। সেখানে উনি লিখছেন যে যারা চাষি, তারা কে জুতোর ব্যবহার করে, কে ছাতা ব্যবহার করে, কোন ধরনের খাবার খায়, কোন ধরনের বাড়িতে থাকে, বাড়িতে কী কী আছে। তেমন কি এই উপাদানগুলোর নিরিখে তিনি বোঝার চেষ্টা করেছিলেন যে সেই মানুষের সাংস্কৃতিক অবস্থানটা কোথায়। সুতরাং সংস্কৃতির এই যে উপাদান এবং মানুষের এই যে আর্থসামাজিক অবস্থান, সেইটাকে তিনিও তৎকালীন দিনেই যে সংকটের আঙ্গিক, সেই আঙ্গিকে তিনি দেখতে চেয়েছিলেন। সুতরাং আমরা যদি এই সংকটকে একটা বাহ্যিক এবং একটা অভ্যন্তরীণ জায়গায় দেখি, তাহলে আজকের এই পরিসরে রাজনৈতিক যে সামাজিকীকরণের কথা আমরা বলি, এই সামাজিকীকরণ হচ্ছে ধরুন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায়
সমাজের যে কোনো মানুষ, মূলত আগে যদি নবাগত দিয়ে ভাবেন, যারা আমরা জন্মগ্রহণ করেছি, সে সমাজের রীতিনীতি আদব কায়দা এগুলোকে যে অ্যাডপ্ট করি, অর্থাৎ সেগুলোকে যে ইন্টারনালাইজ করি, আত্মিককরণ করে আমরা সমাজের একজন হয়ে উঠি। আপনি বলবেন যে তাহলে তো সমাজ সম্পর্কে জেনে গেলেই এটা শেষ হয়, ব্যাপারটা তা শেষ হয় না, এটা আজীবনকাল চলে। কারণ যেহেতু সমাজও পরিবর্তনশীল, সংস্কৃতিও পরিবর্তনশীল, তাই আজীবন ধরে আমরা সমাজের রীতিনীতি আদব কায়দা এগুলো শিখি। আজও যেমন বয়সকালে আমরা এই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এটাও তো আজকে আমার এই দৈনন্দিন জীবনধারার অংশ হিসাবেই আমরা শিখি। ফলে এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যখন কেবলমাত্র পলিটিক্যাল কালচারের অংশ হিসাবে অংশগ্রহণ করে, অর্থাৎ আপনি আমাদের এক কমরেডের বাড়ি গেলে দেখবেন সেই বাড়ির বাচ্চা গণসঙ্গীত গাইতে জানে, অর্থাৎ সে গান যে গাইতে জানে সে কিন্তু একটা গণসঙ্গীত গাইতে জানে। ফলে এগুলো আপনারা দৈনন্দিন জীবনে নিজেরাও চোখ মেলে তাকালে হাজার উদাহরণ আপনারা দৈনন্দিন জীবনে দেখতে পাবেন। তাকে কোথায় সংকটগ্রস্ত করে তোলা হচ্ছে, অভ্যন্তরীণ পাটে কোথায় করা হচ্ছে, রাজনৈতিক অবক্ষয় আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। আজকেও এক ডাক্তার, বোধহয় যতদূর সম্ভব শব্দটা আমি ব্যবহার করতে চাইছি না, কিন্তু আজকের এই সমাজ ব্যবস্থায় এটা এখন মানে ওই সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে ধর্ষণ। আজকে এক ডাক্তারকে মেরে ফেলা হয়েছে, আপনারা সেটা জানেন। ফলে এই যে রাজনৈতিক অবক্ষয়, এবং আমি যদি 10টা ছেলে নিয়ে ঘুরি থানা আমায় ভয় পাবে, আমি বলছি চলুন। আমাকে কদিন আগে একটা প্রয়োজনে কোথাও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার রাজনৈতিক পরিচয় কি, কেন, আপনার কোনো অসুবিধা আছে যদি বর্তমান রাজনৈতিক দলের না হই, বা আপনি ভেবে নিন আমি তৃণমূল করি? ভদ্রলোক একটু কেঁপে গেলেন, দ্বিতীয়বার আর কথাটা এগুলেন না, কারণ উনি অ্যাকচুয়ালি একটু পয়সা চাইছিলেন। আমি একটা বাচ্চাদের স্কুল চালাই, অনির্বাণ জানে, তার ফায়ারের পারমিশনের জন্য আমি একটা চেষ্টা করেছিলাম। যাই হোক, এটা এখন মিডিয়ায় চলছে, এগুলো নিয়ে কথা নয়। মূল ভাবনাটা কি? তার মানে রাজনৈতিক অবক্ষয়ের যে জায়গা, সেই অবক্ষয়ের জায়গাটা আমাদের বুঝতে হবে। সেটা যদি আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি এই চেতনায় দেখি, তাহলে আমরা সেটা পরিমাপ করতে পারবো। এটা অভ্যন্তরীণ। মূল্যবোধের বাঁধন আলগা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ওই যে বললাম রাজনৈতিক সামাজিকীকরণ, আপনি তো ছোট থেকে দেখছেন, বাবার কাছে টাকা চাইলে বাবা স্করপিও এনে দিচ্ছে। বাবা কদিন আগে দোকানে ধার করে চা খেত, ভাঙা সাইকেলে ঘুরতো, বাবা এখন এসি স্করপিওতে ঘুরে বেড়ায়। ছেলে কি শিখছে? চাইলে পাওয়া যায়, আমি করলে পুলিশও আমাকে মেনে চলে, মাঝে মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না তো, থানার বড়বাবু জিজ্ঞেস করে। এটাই তো সামাজিকীকরণের অংশ, সেটাকে নিয়েই তো আমি ভুল শিখছি। এগুলো অভ্যন্তরীণ। যদি বলেন বাহ্যিক কি? বাহ্যিক ওই যে বললাম ভোক্তা সংস্কৃতি, যা আমাদের গ্রাস করছে। মাস প্রোডাকশন, গণ উৎপাদন করো, কোয়ালিটির দিকে তাকিও না, গণ বাজার করো, সেই বাজার অর্থনীতির মধ্যে এটাকে ছেড়ে দাও। সুতরাং আপনি সেটার অংশ হিসাবে সেটাকে দেখতে পারবেন। এবং আমরা কোথাও শেকড় ছেঁড়া সংস্কৃতির প্রবাহের মধ্যে দিয়ে বয়ে চলতে চাইছি বাহ্যিকভাবে। হয় প্রতিবাদ করতে ভুলে গেছি, না হলে কোথাও প্রতিবাদটা গুমড়ে করতে 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 বাহ্যিক প্রকাশভঙ্গিমা হারিয়ে গেছে। এটা নতুন কিছু নয়, আমাদের কাছে আর কোনো ঘটনায় নতুন কিছু লাগছে না। এটাও কোথাও আমাদের বাহ্যিক প্রভাব সেই সংস্কৃতির। সুতরাং তার পাশাপাশি যেটা আগেও বলেছি যে পরিবেশগত যে সংকট, সেই সংকট আমাদের দৈনন্দিন জীবনধারা বদলে দিচ্ছে। এবং সবচেয়ে আক্রান্ত হচ্ছে মহিলারা। অর্থাৎ আপনারা যদি লিঙ্গ সংস্কৃতির সামাজিকীকরণ ভাবেন, ফলে আপনারা প্রত্যেকেই জানেন, দেখতে পাবেন যে বাড়িতে ডিম ছোলা হচ্ছে, একটা ডিম ছুলতে গিয়ে একটু পরিষ্কারভাবে ডিমটা ছুললো না, সেটা কে খায়? মা খায়, অথবা বাড়ির মেয়েটা খায়। ভাই বা বাবা সে কিন্তু ওটা তার পাতে দেওয়া হয় না। ফলে এও দেখুন লিঙ্গগত বৈষম্য এই সংস্কৃতির উপাদানের মধ্যে দিয়েই সামাজিকীকরণ। অর্থাৎ মেয়েটাও জেনে যাচ্ছে যে ঘর আমাকে পরিষ্কার করতে হয়, বাসন আমাকে মাজতে হয়, ভাই মাজে না, দাদা মাজে না।
ফলে এই যে সংস্কৃতির উপাদানগুলি আমরা দৈনন্দিন জীবনে লালন করি, তাকেই কোথাও আমাদের অন্যভাবে দেখে নিতে হবে। আর পরিবেশগত সংকট সেটাকে বাড়িয়ে তুলেছে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে ধরুন বাড়ির খাবার জল বহু জায়গায় মহিলারাই নিয়ে আসে। আপনি যদি রাজস্থানের এক বিখ্যাত ছবি তো আপনারা প্রত্যেকেই জানেন, দেখবেন মহিলারা মাথায় অনেকগুলো হাঁড়ি চাপিয়ে নিয়ে যায়। তাদের কয়েক মাইল হেঁটে যেতে হয়। কি জন্য হেঁটে যেতে হয়? হেঁটে যেতে হয় এই কারণে, কারণ ওই খাবার জলটা তারা নিয়ে আসে। কারুর বাড়ি গিয়ে আপনি জিজ্ঞেস করবেন, হ্যাঁ রে তোর বাবা কোথায়? বাবা অফিসে গেছে। মা কোথায়? মা রান্নাঘরে। অর্থাৎ মায়েদের স্থান রান্নাঘরে। এই যে উপাদানগত জায়গা, এইগুলোও কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ওই শুধু সংস্কৃতি কি আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি, আমরা যা করি তাই হলো আমাদের সভ্যতা, এই বিচারেও যদি ভাবেন দেখতে পাবেন। সুতরাং এক ধর্ম, এক সামাজিকীকরণ, এক মূল্যবোধের বাঁধন আলগা, একদিকে অবক্ষয়ের রাজনীতি, এই সবটা মিলিয়ে যে পরিসর পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের এর উপাদানগুলোকে অবশ্যই সেইভাবে নিয়ে যেতে হবে। না হলে কি হবে? ওই আফ্রিকায় হুটুট টুটসি উপজাতি, দুই উপজাতির মধ্যে যেরকম লড়াই, আসাম বাঙালি যেরকম লড়াই, আগামী দিনে কলকাতাকেও এই আমরা বাঙালি গোষ্ঠীকে ছেড়ে দিয়ে তাদেরকে যে প্রোটেকশন দিয়ে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যে ভাষাগত লড়াই। সুতরাং ভাষা, ধর্ম, জীবনধারা, অভ্যাস, আপনার সাজ পোশাক, একটা কথা তো চালুই আছে, ও লুঙ্গি সংস্কৃতির প্রতিনিধি তুমি, দেখবেন চালুই আছে। ফলে এই যে ব্যবহার করে দাও, এই ব্যবহারের জায়গাটা কোথাও আমাদের রোধ করতে হবে, আমাদের আটকাতে হবে। এবং সংস্কৃতিকে যে ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা বিবেচনা করছি, সেখানে অগ্রগতির উপাদানগুলিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। তবেই এই শেখর সাহার আজকের এই স্মরণসভার আজকের আলোচনা সাফল্যমণ্ডিত হবে। আমরা আশাবাদী প্রত্যেকেই যে নিশ্চিতভাবে সেটা হবে। সুতরাং সংস্কৃতি সেটা তো শিখতে হয়, সেটা তো জন্মালেই শুধু হয়ে যায় না। আমার জন্ম যে পরিবার, সেখান থেকে আমি যা শিখেছি, আমার আরেক পরিবারে জন্ম হলে আমি আরেক ধরনের ভাষা শিখতাম, আরেক ধরনের অভ্যাস শিখতাম। ফলে সেটা যে একটা স্বাভাবিক, এবং সেটার যে বৈচিত্র্যের ঐক্য, যে ভারতবর্ষের যে ঐতিহ্য, তাকে একমুখীকরণের যে লড়াই, যে চেষ্টা, অপচেষ্টাই বলবো, সেটাকেও কোথাও আমাদের আটকাতে হবে, নিশ্চিতভাবে আটকাতে হবে। পারবো কি পারবো না সেটা পরের বিষয়, কিন্তু লড়াইয়ের ময়দানে নিশ্চিতভাবে সংস্কৃতিকে আমরা হাতিয়ার করে নিতে পারি। আমরা যারা কমিউনিস্ট পার্টিতে বিশ্বাস করি, তার লড়াইয়ের একজন সৈনিক হিসেবে নিজেদেরকে দাবি করি, সেই সচেতনতার নিরিখে এটা অবশ্যই আমাদের কাছে অন্যতম একটা বড় হাতিয়ার, যে হাতিয়ার সমাজ বদলের কথা, সেই হাতিয়ারকে ব্যবহার করেও ঘটতে পারে, নিশ্চিতভাবে ঘটতে পারে। সুতরাং নতুন ধরনের ভাবনা, নতুন ধরনের প্রযুক্তি এবং নতুন ধরনের জীবনাভ্যাস যেটা তৈরি করার চেষ্টা হচ্ছে, তার পাল্টা আমাদেরকেও তৈরি করতে হবে, আমাদেরকেও রক্ষা করতে হবে, যেটা আমাদের দৈনন্দিন জীবনধারায় ছিল। যদি এক কথায় তার উত্তর চান যে সেটা কিভাবে, এ বিষয়ে একটি খুব ভালো বই আছে, হু স্ট্যান্ডস টু গেন, 1917 বিপ্লবের আগে মহামতি লেনিন সেটা লিখেছিলেন। আমাদের একটাই প্রশ্ন খুঁজতে হবে, একটাই উত্তর খুঁজতে হবে। সেই একটা প্রশ্ন এবং একটা উত্তর কি? লাভ কার? কারণ ওগুলোর প্রভাব নেগেটিভ। রিসেন্টলি আমি একটা কাজ করেছি যে ক্ষেত্রে শিশুদের মা বাবা তার নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন থেকে অব্যাহতির জন্য মোবাইল ধরিয়ে দেন। বাচ্চা খেতে চায় না, মোবাইল ধরিয়ে দিলে ভালো খায়। বাচ্চা চেঁচায়, কাঁদে, সময় দিতে হয়, পারি না, তাই মোবাইল ধরিয়ে দিলে চুপ করে থাকে। বেসিক সমস্যা হচ্ছে, যদি বাচ্চা সেই সময় কথা বলতে না শেখে, সেই বাচ্চা কথা বলতে শিখছে অনেক পরে। ইভেন তার মস্তিষ্কের যে বিকাশ, সেই বিকাশ বহু মাত্রায় আটকে যাচ্ছে। আমরা বড় একটা ডেটা তুলেছি, এখনও তার অ্যানালিসিস কমপ্লিট হয়নি, কিন্তু এটা আমরা দাবি করছি এখন থেকেই যে অভিমুখকে সেটা নির্দেশ করেছে, যে ওই যে গণ উৎপাদনের সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের দৈনন্দিন জীবনধারাকে শেষ করে দেবে। আমাদের দৈনন্দিন জীবনকে, যেটাকে আমি আপাত সুরাহা ভেবে ফেলছি, আপাত পরিত্রাণ ভেবে ফেলছি,
সেটা আমাদের দীর্ঘমেয়াদী পরিত্রাণ দেবে না, বরঞ্চ অন্ধকারের দিকে আমাদের ঠেলে দেবে। ফলে আমরা যদি আলোর পথযাত্রী হই, আমরা যদি সমাজ পরিবর্তনের পথে সংস্কৃতিকে হাতিয়ার হিসাবে দেখি, তাহলে সেই ক্ষুদ্র কয়েক পাতার বই হু স্ট্যান্ডস টু গেইন সেটা আমাদের আরেকবার দেখতে হবে। সেটা যদি আমরা নাও দেখি, তাহলে আমাদের ভাবতে হবে যে এই যে পথটা আমরা এগুচ্ছি, এই পথটায় লাভ কার। এখন দেখবেন কুরকুরে কম বিক্রি হয়, এখন দেখবেন ওই চিপস বেশি বিক্রি হয়। একসময় কুরকুরের একচেটিয়া বাজার ছিল। কুরকুরের বাজার বন্ধ হলো কবে? যখন দেখা গেল কুরকুরেকে পোড়ালে শুধুমাত্র ওই পলিথিন বেরোয় ব্ল্যাক, যদি ধরান আগুন দেখবেন ওটা একটা প্লাস্টিক কমোডিটির থেকে তৈরি হয়েছে। আপনি আমি সেগুলো বাচ্চার হাতে তুলে দিতাম, কারণ এখন এটা নেই। রামদেব করোনার সময় বলে দিল যে যদি আপনি এই ওষুধ খান আপনি মরবেন না। পরে আমরাই কেস করেছিলাম, আমরা যে রাজনীতিতে বিশ্বাস করি তারাই সেটা কেস করেছিল, ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু সে তো কয়েক কোটি টাকার ব্যবসা সেই কয়েক মুহূর্তে করে বেরিয়ে চলে গেল। ফলে এই যে মিথ্যার যে মোড়ক, এবং যেটাকে আমরা বলছি এজ অফ সিমুলেশন, অর্থাৎ একটা ভনিতার অংশ, এই ভনিতা নতুন ধরনের সংস্কৃতির জন্ম দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী এটা খুব ভালো পারেন, এবং পারেন বলেই তিনি অনেক ক্ষেত্রে জয়ী। প্রথম দিন থেকে আজকে বুদ্ধবাবুর কথা আলোচনা হলো, এটা তো শুধু আমাদের এই সভাকক্ষে যারা আছেন তারা নয়, সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখছেন বহুজন লিখেছেন যে আমি গরিবের সন্তান, 220 টাকায় আমি একটা চাকরি পেয়ে আমার অন্ন সংস্থান হয়েছিল। আর আজকের সন্তান কি লিখছে? যে আমি 20 লাখ টাকা মন্ত্রীকে দিয়েও এখনো চাকরি পাইনি, ও বেটাকে দেখলে দেখে নেব। এটাই তো সংস্কৃতির ফারাক। ফলে আমাদের দৈনন্দিন জীবনে যা আছে, আপনি আমি যে জামা কাপড় পরে আছি, আপনি আমি যে ভাষায় যেভাবে কথা বলছি, আপনি আমি যে শব্দ চয়নের নিজেদেরকে পরিচয় করাচ্ছি, প্রকাশ ঘটাচ্ছি, এই সবটাই আমাদের সংস্কৃতির পরিচয়। যে বাড়িতে থাকছি, যে খাদ্য খাবার খাচ্ছি, সমস্ত কিছু সেটার উপাদানগুলিকে একটি নির্দিষ্ট মাত্রায় আমাদের প্রকাশ ঘটাতে হবে। এবং যেটা আসছে প্রতিনিয়ত, যে নতুন নতুন জিনিস আসছে, সেটাতে কার লাভ এই বিবেচনা আমাদের করতে হবে। তবেই হয়তো এই সংকটের পথে, এবং সেটাও আপনি আমি করলে নয়, যদি বৃহত্তর আঙ্গিকে সকলে মিলে করতে পারি, তাহলেই তার প্রতিরোধ আমরা করতে পারব। লং মার্চের মধ্যে দিয়ে সেটা একসময় মাও সেতুং ঘটিয়েছিলেন, না হলে আফিংয়ে ঘুমিয়ে থাকা দেশে তিনি জাগরণ আনতে পারতেন না। ফলে এর ইতিহাস, আমরা ইতিহাস থেকেই শিক্ষা নিই, এবং এ যাবৎকাল পৃথিবীর সকল ইতিহাসই যেহেতু শ্রেণী সংগ্রামের ইতিহাস, ফলে সেই শ্রেণী সংগ্রামের ইতিহাসে সংস্কৃতি অবশ্যই একটা উপাদান। সেই উপাদান বুর্জুয়া তার মতো করে ব্যবহার করে, আমরা আমাদের মতো করে ব্যবহার করি। এটা আমাদের একটা হাতিয়ার। আমার মনে হয় শেখরদার এই স্মরণ সভায় সেই হাতিয়ারকে আমরা শানিত করে আগামী দিনে আমাদের লড়াই জারি রাখব, এই অঙ্গীকার রেখে সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা এখনও 15 মিনিট সময় পেতে পারি, যদি সেটা আলোচনার মধ্যে দিয়ে হয় আমি খুশি হব। ধন্যবাদ।